আমার আমার রুমমেট আমারে এই অবস্থায় দেখে হাসতেছে। আসলে কিছু করার নেই। আমার এই ধরনের এই নির্বাচন চলাকালীন সময়ে আমি এভাবেই ভিডিও বানাবো। আমি তো গতকালকে একটা ভিডিওতে আমি বলছি যে যেভাবে মানুষ মুখোশ পরতেছে, মুখোশের আড়ালে একটা কালো থাবা আছে। ঠিক আছে, আমিও সেই জন্য এই মুখোশ পরে এই ভিডিওটা বানাবো। কোনো কথা হবে না, কিন্তু কোনো সাউন্ড হবে না। আমার ডিস্টার্ব মানে কথা বলতে গেলে, উচিত কথা বলতে গেলে বিভিন্ন প্রকারের ডিস্টার্ব আসে। এই যে সারাক্ষণ মানে কল আসানে বয়ে আছে। এখন আমি যে ভিডিও বানাইতে শুরু করছি, এখন কল আসা শুরু হয়েছে। তো যাই হোক, আমরা কাম টু আসল পয়েন্ট, আমরা আসল পয়েন্টে চলে এসেছি। আসল পয়েন্টটা হচ্ছে যে মানে ওটা বার্ধক্যজনিত রাজনীতি। বার্ধক্যজনিত রাজনীতি বাংলাদেশের সংস্কৃতি, মানুষের রক্তে শিরা উপশিরায় মিশে গেছে। এই বার্ধক্যজনিত রাজনীতি থেকে বাংলাদেশকে বেরিয়ে আনতে হবে। এই বার্ধক্যজনিত রাজনীতি অর্থাৎ আপনি যদি একটু খারাপ ভাষায় বলেন, বুইরা রাজনীতি। কারণ এই বুইরা রাজনীতি, বুইরা ভাম যারা আছে তারা রাজনীতির মাঠটা ছাড়বে না। তাদের মানে আমি দেখছি যে একজনকে মনোমিনেশন দেওয়া হয়েছে যে শিশির মনিরের এন্ট্রিতে সিলেটে। উনি হাঁটতে পারছে না, ওনারে 3-4 জনের ধৈর্য ধাক্কায় মঞ্চের পর উঠাইতে হচ্ছে। ভাই, এই ধরনের মানুষ যদি রাজনীতি করে আর এরা যদি সংসদে যায়, তাহলে সংসদে তো আমি মনে করি যে পাশে একটা আপনার কি এমার্জেন্সি এমার্জেন্সি কেয়ার রাখতে হবে। একটা আলাদা একটা ইউনিট চালু করতে হবে। সেখানে যাই এই ধরনের যারা যাবে সংসদে, তারা ওইখানে চিকিৎসাধীন অবস্থায় থাকবে। আপনি চিন্তা করতে পারছেন, একটা মানুষ হাঁটতে পারছে না, মানে বয়স শেষের দিকে, সেই ধরনের মানুষকে নমিনেশন দিয়ে তাকে এমপি বানায় সংসদে পাঠাবে। ওরা তো 4-5 জন ধাক্কায় মঞ্চে উঠাইতে হয়, ও দেশটাকে ধাক্কায় কিভাবে নিবে? একজন এমপি, একজন সংসদ সদস্য যে হবে, সে হচ্ছে আমাদের দেশটাকে ধাক্কায় উপরে তুলবে। আর তাকে নিজেকে যদি ধাক্কায় মঞ্চে উঠাইতে হয়, সে কিভাবে আমাদের দেশটাকে ধাক্কায় উঠাবে? তো যাই হোক, এই যে যে আমাদের মূল আলোচনা ছিল যে বাংলাদেশের যে বার্ধক্য জড়িত রাজনীতি, এই রাজনীতি, এই যে একটা মানে কি, আমি এটাকে অপসংস্কৃতি বলা যেতে পারে। আমি আমি আমার ভাষায় আমি এটা বললাম। এই যে যে একটা খারাপ দিক, এই যে যে মানে বার্ধক্য জনিত যে রাজনীতি, এটা থেকে বাংলাদেশকে বেরিয়ে আনার জন্য আহ আমাদের কিছু তরুণ যারা, তারা রাজনীতির অঙ্গনে এসেছে যে আমরা বাংলাদেশে একটা ইতিহাস রচনা করব। আমরা তরুণরা রাজনীতি করে বাংলাদেশটাকে বাংলাদেশের যে সংস্কার, সে সংস্কারটা করব। বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ণয় করব। আমাদের দেশটাকে উপরে নিয়ে যাব। এই তো তরুণ রাজনীতিবিদ, এরা কিন্তু অনেক হায়ার এডুকেটেড, এরা কিন্তু অশিক্ষিত কেউ না, মূর্খ কেউ না। এই মূর্খ রাজনীতিটা বাংলাদেশের মানুষের রক্তে শিরা উপশিরায় ঢুকে গেছে। আমাদের মানে কি বলে যে ওই যে কয়েকটা পরিবার কেন্দ্রিক রাজনীতি, এই পরিবার কেন্দ্রিক রাজনীতি থেকে এই মানুষগুলো বেরোইতে পারে না। এই পরিবার কেন্দ্রিক রাজনীতি থেকে এই মানুষগুলো বেরোইতে পারছে না। এই পরিবার কেন্দ্রিক কেন্দ্রিক রাজনীতি থেকে বাংলাদেশটাকে বেরিয়ে আনার জন্য আমাদের এই তরুণরা খুব মানে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আর এই তরুণদেরকে এই বুইরারা মেনে নিতে পারছে না। এই বুইরারা এই তরুণদের মেনে নিতে পারছে না। তাদেরকে বিভিন্ন ভাবে হয়রানি করে কাউকে দেশ ছাড়া করছে, কাউকে দুনিয়া ছাড়া পর্যন্ত করে দিচ্ছে। আমাদের এই যে হাদি ভাই, আমার ভাই কি বলবো, হাদি ভাইয়ের কথা মনে আসলে আমার খুব খারাপ লাগে, খুব কষ্ট লাগে। আমি হাদি ভাইয়ের ভিডিও আমার সামনে আসলে আমি ভিডিওগুলো আমি দেখতে পারি না। যে এই ধরনের একটা মানুষ, মাল্টি ট্যালেন্ট একজন মানুষ, হাদি ভাই কিন্তু অসাধারণ কোরআন তেলাওয়াত করতে পারে। আমি পরবর্তীতে শুনলাম নাকি উনি কোরআনের হাফেজ। যাই হোক, যদি উনি হাফেজ হয়ে থাকে আলহামদুলিল্লাহ, অনেক ভালো। তো উনি আবার দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, খুব মেধাবী ছাত্র। তো এই যে যে হাদি ভাই যে রাজনীতিতে আসছিল, আসলে ওনার তো এখানে আসার কথা না। উনি চাকরি করবে, উনি ব্যবসা বাণিজ্য করবে, উনি ওনার পরিবারকে সময় দিবে, ওনার পরিবারকে স্বাবলম্বী করবে। কিন্তু না, এই এই যে যে বাংলাদেশে যে অপসংস্কৃতি চলছে, এই বার্ধক্য জড়িত রাজনীতি, এইটাকে দূর করার জন্য এই হাদি ভাইদের আগমন হয়েছিল। দেখেন, এই বইরারা কিন্তু মেনে নিতে পারে নাই, যার কারণে এই হাদি ভাইকে দুনিয়া থেকে সরাই দিছে। তো এখনো দেখা যাচ্ছে আমাদের আরো কিছু
তরুণ রাজনীতিবিদ আছে। আর আমাদের এই এই যারা প্রবীণ রাজনীতিবিদ তাদের উচিত ছিল কি আমাদের এই যে তরুণ রাজনীতিবিদ এদেরকে পিছন থেকে রাজনীতি শেখানো, এদের কিভাবে তারা সামনের দিকে যাবে, কিভাবে রাজনীতিতে মানে নিজেকে আহ, গড়ে তুলবে, কিভাবে আমাদের দেশের উন্নয়ন করবে সেইগুলো শিখাবে। তা না, এরা এদের সাথে মানে খুব খারাপ আচরণ করছে, মানে নিজেকে প্রতিযোগী মনে করতেছে না, মনে করতেছে যে ও ধরনের ছেলে পেলে কেন রাজনীতিতে আসবে। আর একটা বড় কারণ হচ্ছে তারা গরিব মানুষ। এই যে কিছু গরিব মানুষ, যেমন এই যে হাসনাত আব্দুল্লাহকে কিছুদিন আগেও বলা হয়েছিল যে আহ, রাজমিস্ত্রির ছেলে, ও রাজনীতি করে কি করবে, ও রাজনীতিতে কেন আসলো। তো হাসনাত আব্দুল্লাহ গরিব মানুষের ছেলে হতে পারে, কিন্তু হাসনাত আব্দুল্লাহর ভিতরে কিন্তু বারুদ আছে। এটা আপনাকে বিশ্বাস করতে হবে, তার ভিতরে কিন্তু বারুদ আছে। যে বারুদটা আপনারা দেখেছেন যে জুলাই অভ্যুত্থানের সময় সেই বারুদটা বাংলাদেশের মানুষকে হাড়ে হাড়ে দেখাই দিছে। আমি মনে করি যে হাসনাত আব্দুল্লাহর মতো যারা আছে বাংলাদেশে সবাই উঠে আসবে এবং আমাদের দেশের যে আহ, উন্নয়ন, এই উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে। আমার কেমন যেন ফর্মাল বক্তব্য দেওয়া হয়ে যাচ্ছে। আসলে আসলে এই লেবাসে তো ফর্মাল বক্তব্য দেওয়া উচিত না, রাজনৈতিক বক্তব্যের মতো হয়ে যাচ্ছে। যাই হোক, এই বইরারা কিন্তু সাধারণ মানুষকে মেনে নিতে পারছে না। এই যে দেখেন, ওদের ছেলে মেয়ে কিন্তু বাইরে লেখাপড়া করবে। আর ওদের কথা কি যে এই যে যে হাসনাত আব্দুল্লাহর মতো যারা আছে, এই গরিবের ছেলে পেলে এরা হচ্ছে আমাদের লাঠি হিসেবে তারা ব্যবহৃত হবে। আমরা রাজনীতি করব, আমরা যে যে কি বলে যে সন্ত্রাসবাদ করব, আমরা যে আধিপত্য বিস্তার করব, মারামারি করব, ধরাধরি করব, এইগুলো লাঠিয়াল হিসেবে তারা ব্যবহৃত হবে। তারা কেন এমপি মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখবে? গরিবের ছেলে কেন এমপি মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখবে? আমার ছেলে বিদেশে লেখাপড়া করেছে, বিদেশ থেকে লেখাপড়া শেষ করেছে, আমি যখন মারা যাবো সে এসে এমপি মন্ত্রী হবে। কারণ আমার ছেলেকে আমি বাইরে লেখাপড়া শেখাচ্ছি শুধুমাত্র এমপি মন্ত্রী হওয়ার বানানোর জন্য। আর এই যে যে আমি মূর্খ জাতি বলবো না, মূর্খ জাতি যদি যদি বলি তাহলে আমার গায়েও লাগবে, কারণ মূর্খ জাতি বলবো না। কিছু মানে কিছু অন্ধ মানুষ, কিছু অন্ধ মানুষ আছে, এই অন্ধ মানুষ এই রাজনীতিটাকে এতটা আঁকড়ে ধরছে। কেউ কেউ বলে, আমি এবার এটাও শুনতেছি যে এই একটা দলের দলীয় প্রধান তার ছবি দেখে বলতেছে যে এই যে যে ব্যানার, এই ব্যানার এই ছবিটাকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। আই রে ভালোবাসা! এই ধরনের পাগল ছাগলের কারণে আমাদের এই দেশের যত মারামারি ধরাধরি এইগুলাই হয়, এই অন্ধবিশ্বাস। মানে কি বলে যে আমাদের ইসলামকেও, ও যে ধর্মের, সে ধর্মটাকেও এতটা ভালোবাসে না। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও এতটা ভালোবাসে না। ও বলে কি যে আমার জীবনের থেকেও এই ছবিটাকে আমি বেশি ভালোবাসি। অথচ যখন ওর ওই নেতা দেখবে যে আমার পজিশন খারাপ, তখন কিন্তু ওড়াল দিয়ে বাইরে চলে যাবে, বাইরে চলে যাবে। আর ওই শালার কলুর বলদকে নিয়ে জেলখানায় পস্তাইতে হবে। তার ছেলে কাঁদবে, তার বাবা কাঁদবে, তার মা কাঁদবে, তার বউ দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াবে তাকে জামিনে মুক্ত করার জন্য। তো যাই হোক, আমি যে সামনে যে নির্বাচন, এই নির্বাচনে আসলে আমি দেখতে চাচ্ছি যে আমাদের দেশের যে তরুণরা যারা রাজনীতিতে এসেছে, যেই আশা নিয়ে যে এদেশের রাজনীতিটাকে আমরা পরিবর্তন করব, এই দেশটাকে আমরা পরিবর্তন করব, এই দেশের যে বস্তা পচা রাজনীতি বলে মানুষ, সেই রাজনীতিটাকে আমরা কলুষ মুক্ত করব। দেশের মানুষকে সুখে শান্তিতে বসবাস করার একটা বাসযোগ্য ভূমিতে পরিণত করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। কেমন ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম।